ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দুটি ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করবেন। ভক্ত হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন নেইমারকে এই দলে রাখা উচিত? যদি আপনি এমনটা প্রত্যাশা করে থাকেন তাহলে আপনাকে এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে। দেখুন, কথাটা শুনতে অনেক খারাপ শোনা গেলেও কিংবা আপনার কাছে ভালো না লাগলেও এই সত্যটা এই মুহূর্তে মেনে নিতে হবে যে নেইমার জুনিয়রকে এই মুহূর্তে বা এই কলাপে ব্রাজিল জাতীয় দলে দেখতে চাওয়াটা এক প্রকার বিলাসিতা না, বরং এটা এক প্রকার ক্ষতিও হতে পারে। নেইমার জুনিয়র মাত্রই ফিরেছেন, সান্তোসের হয়ে একটা ম্যাচ খেলেছেন। সেই ম্যাচটা খেলার পরে নেইমারের স্টোরিটা কী ছিল? মাঠে ফিরতে পেরে খুশি, ধাপে ধাপে এগোচ্ছি। এই মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের চাপটা তার উপরে দেয়া এটা খুবই অন্যায় হবে, যে কারণে কার্লো আনচেলত্তি যদি নেইমারের নামটা না বলেন, ভক্ত হিসেবে মন খারাপ করার কোনো কারণ নেই। কার্লো আনচেলত্তি আগেই বলেছেন যে আমরা আসন্ন যে কলাপ অর্থাৎ নভেম্বরে আমরা এক্সপেরিমেন্ট করব। আমি আমার সিদ্ধান্ত থেকে মোটেও বের হয়ে আসছি না। এই যে এক্সপেরিমেন্ট শব্দটা, এটার সাথে আসলে আপনি কতটা মানিয়ে নিতে পেরেছেন আমি জানি না। তবে আপনার বোঝার সুবিধার্থে এটা বলছি যে প্রতিটা পজিশনে যে জায়গায় প্লেয়াররা মোটামুটি ফিট হয়ে গেছেন, তাদের বিকল্প যারা থাকবেন তাদেরকে ডাকা হতে পারে, কিংবা অমুককে তমককে নতুন কাউকে ব্রাজিলিয়ান লিগ থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে ওই পজিশনে নতুন কোনো মুখকে ডেকে এনে তাদেরকে কিছু সময়ের জন্য হোক বা পুরো সময়ের জন্য হোক তাদেরকে পরীক্ষা নিরীক্ষা কার্লো আনচেলত্তি করবেন। যে কারণে এই কলাপে আপনি আপনার মনোপুত পুরো স্কোয়াড পাবেন এমনটা প্রত্যাশা করে দয়া করে স্কোয়াড ঘোষণাটা না শুনলেই ভালো হয়, কিংবা ওই প্রত্যাশাটা স্কোয়াড ঘোষণার আগে না রাখলেই ভালো হয়। গোলকিপিং পজিশন থেকে নিয়ে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং জোন, প্রত্যেকটা জায়গায় এক্সপেরিমেন্টের সুযোগ রয়েছে কার্লো আনচেলত্তির হাতে। যদি আপনি গোলকিপিং পজিশনের কথা যদি বলেন, ওয়ার্ল্ড কাপ বিবেচনায় আমাকে যদি বলতে বলেন, তাহলে আমি তিনজন ব্যক্তির বাইরে আসলে অন্য কাউকে দেখছি না। এলিসন বেকার, এডারসন, বেন্তো, এই তিনজনকেই আসলে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে দেখতে চাই, বা সম্ভবত এটাই দেখতে পাচ্ছি আমরা। এখন এই স্কোয়াডে এলিসন বেকারকে পাওয়া যাবে না ইনজুরির কারণে, এডারসনকে পাওয়া যেতে পারে, বেন্তোকে পাওয়া যেতে পারে, হুগো সৌজাকে পাওয়া যেতে পারে। তো এই তিনজন যদি থাকে তাহলে ভিন্ন আর কাউকে সুযোগ যদি কার্লো আনচেলত্তি দেন, দিলে খারাপ হয় না, তবে না দিলেও আপনি দয়া করে অবাক হবেন না। ডিফেন্স লাইন ব্রাজিলের একেবারে শক্তপোক্ত বলা যায়, তার কারণ এইটার মিলিতাও গ্যাব্রিয়েল মেগালাস, দুজন যেই লেভেলের বা যেভাবে টপ নচ পারফরমেন্স দেখাচ্ছেন, করছেন, দায়িত্বের প্রতি একেবারে 100% ডেডিকেটেড হয়ে দেখিয়ে দিচ্ছেন, তাতে করে কার্লো আনচেলত্তিকে একটা মধুর সমস্যায় পড়তে হবে। তার কারণ হলো পিএসজি তারকা মার্কুইনহোসকে তিনি কি প্রথম চয়েস হিসেবে রাখতে পারেন? মনে হয় না পারেন। তো মার্কুইনহোসের মতন একজন স্টার্টার তিনি যখন প্রথম পছন্দ না থেকে দ্বিতীয় পছন্দে যায়, তখন আপনার বুঝে নিতে হয় যে স্কোয়াডের ডিফেন্স লাইনের অবস্থাটা কি। ডিফেন্স লাইন বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র সেন্টার ব্যাক। তো বিশ্বকাপের বিবেচনায় কার্লো আনচেলত্তি কাদেরকে রাখবেন সেটা একটু পরের আলাপ। তবে এই ম্যাচে গ্যাব্রিয়েল মেগালাস বা মিলিতাও, এদের দুজনকে যদি আমি দেখতে না পাই আমি খুবই খুশি হব, যেহেতু পরীক্ষা নিরীক্ষার সময় মার্কুইনহোসের সাথে বেরালদো থাকতে পারে। তারপরে যদি পুরোপুরি ফিট হয়ে যান আলেকজান্ডার রিবেইরো যদি ফিট হয়ে যায়, তাহলে তাকেও আনা যেতে পারে। এছাড়া ব্রাজিলিয়ান লিগ থেকে সম্ভবত দুজনকে কার্লো আনচেলত্তি ডাকতে পারেন। তো যদি তারা দায়িত্ব পান, দয়া করে বিগত ম্যাচে যেই ধরনের ব্লান্ডার করেছেন ওই ধরনের ব্লান্ডার যেন নতুন যারা সুযোগ পাবেন বা যারাই এখানে আসবেন পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টের জন্য, তারা যেন এই ধরনের ব্লান্ডার না করেন, সেটা না করলেই বরং তাদের জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে সবসময় দুই পাশের দুই ফুলব্যাক নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম, বা এখন অবধি আমাকে যদি বলেন পুরো স্কোয়াড নিয়ে আসলে আপনি আক্ষেপ করবেন কোন জায়গায়, একটা করবে মানে স্ট্রাইকিং জোনে একদম সেন্টার ফরওয়ার্ড যে জায়গাটা, ওই জায়গাটা নিয়ে, আর করব দুই ফুলব্যাক নিয়ে আসলে যথেষ্ট পরিমাণে খুশি হওয়ার কোনো জায়গা আমার কাছে ব্যক্তিগতভাবে নাই। এখন আপনি বলবেন আমি কি ভেন্ডারসনকে পছন্দ করি না, ওয়েসলেকে কি পছন্দ করি না? পছন্দ না করার কিছু নাই। গোটা বিশ্বে যেই ধরনের ফুলব্যাকরা মোটামুটি দাপিয়ে খেলছেন, ওই জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণে পিছিয়ে আছি, এটা আপনি স্বীকার করুন বা না করুন। তো ওয়েসলে ভেন্ডারসনরা যদি এই কলাপে সুযোগ পাবেন না, এটা তো অনেকটাই ধরে নেওয়া যায়। ওয়েসলে যদিও পান, কথার কথা, ওয়েসলে যদিও পান,
তো সেখানে নতুন কাউকে চেষ্টা করা হতে পারে। বিগত ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছিল, যেমন একটা গোলও পেয়েছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আমি চেষ্টা করছি আপনাকে ছবিটা দেখিয়ে দেওয়ার জন্য। তিনি হয়তোবা আবারও ফিরে আসতে যাচ্ছেন এবং এই জায়গাটা তিনি হয়তোবা আবারও শুরু করবেন এবং তার উপর আস্থা রাখলেও রাখা যেতে পারে। ফুলব্যাকে আগুস্তোকে দেখার জন্য আমি অপেক্ষা করছি, যদি তিনি থাকেন এবং সেই সাথে হেনরিকেও যদি থাকেন তাহলে মোটামুটি খারাপ হয় না। সর্বোপরি কথা হলো, দুই ফুলব্যাক নিয়ে যতই আপনি আমি আক্ষেপ করি না কেন, ওখানে যারাই এই মুহূর্তে আছে তাদেরকে নিয়েই দল সাজাতে হবে। কার্লো আনচেলত্তি সেখানে মনে হয় না খুব বেশি ভুল করবেন। মিডফিল্ডে যদি আপনি আসেন তাহলে ওখানে ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইজ, এই দুটো জায়গা হচ্ছে ফিক্সড। এখন তাদের বিকল্প হিসেবে আপনি কাকে বা কাদেরকে পছন্দ করতে পারেন? এই জায়গায় আন্দ্রে সান্তোসকে সবার আগে আমার পছন্দ। তিনি আশা করা যায় যে এবার কল আপে তিনি থাকতে পারেন। সেই জায়গায় ব্রাজিলিয়ান লিগ থেকে যদি আরও 1-2 জনকে এনে যদি এক্সপেরিমেন্ট করা হয় তাহলে সেই এক্সপেরিমেন্টটাকে আমি সাধুবাদ জানাবো। অ্যাটাকিং মিড বা সেন্টার মিডের দিকে যদি আমি তাকাই তাহলে আন্দ্রেস পেরেরাকে খুব মন থেকে চাইবো। লুকাস পাকেতাকে আমি আপনি না চাইলেও তিনি থেকে যাবেন, তার কারণ ওরকম একজন প্লেয়ারকে আসলে এই মুহূর্তে নতুন করে এনে বিশ্বকাপের পরিকল্পনায় না রাখাটাই বরং অন্যায় হবে। তো ওই জায়গায় লুকাস পাকুয়েতা এই এক্সপেরিমেন্টের স্কোয়াডে জায়গা পাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যদি না পান এবং ওই জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে আমি অবাক হব না। ফরওয়ার্ড লাইন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই জায়গাটা অনেকেই এক্সপেক্টেড থাকবেন বিশ্বকাপের বিবেচনায়, তবে এই কল আপে হয়তোবা ভিনিসিয়াস জুনিয়র নাও থাকতে পারেন। এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই বা দুঃখ পাবারও কিছু নেই। যদি ভিনিসিয়াস জুনিয়র না থাকেন তাহলে আপনি বরং এটা চিন্তা করবেন যে ক্লাবে যে পরিমাণ লোড আসলে তাকে নিতে হচ্ছে, সেই জায়গা থেকে সে যদি কয়েকটা দিন বিশ্রাম পায় তো সেটা তার জন্য বেটার হবে। অন্যদিকে একই দলের সতীর্থ রদ্রিগোকে যদি ডাকেন তাহলে আমি খুশি হব, না ডাকলে বরং মন খারাপ হবে। তার কারণ রদ্রিগো রিয়াল মাদ্রিদে খুব বেশি একটা খেলার সুযোগ পাচ্ছে না, অনেক সময় তার বেঞ্চে থাকতে হচ্ছে। তো রদ্রিগো যদি জাতীয় দলে আসে তো সেটা হবে সব থেকে উল্লেখযোগ্য একটা বিষয়। রাফিনহাকে পাচ্ছেন না, এইটা একটা ব্যাড লাক যে আপনি এই কলাপে রাফিনহাকে পাচ্ছেন না, তার মতন একটা লিডার দরকার। তবে এক্সপেরিমেন্ট যেহেতু সেহেতু আপনি এই জায়গাটাও কনসিডার করতে পারেন। রাইট সাইডে এস্তেভাওকে না রাখলে আপনি অবাক হবেন, আমিও অবাক হব। তার কারণ এইটুকু বয়সে ইপিএলে চেলসিতে যেভাবে খেলছেন তাতে করে বলা যায় ছেলেটা সুপার ফর্মে রয়েছে এবং তাকে নিয়ে চেলসি ভক্তরা যেভাবে উচ্ছ্বসিত, এই উচ্ছ্বাস দেখলে ভালো লাগা তৈরি হয় যে পরবর্তী জেনারেশন অন্ততপক্ষে একজন সুপারস্টার পেতে যাচ্ছে যে কিনা সাম্বার ফুটবলকে প্রতিনিধিত্ব করবে। তাহলে বলা যায় যে রাইট সাইডে আপনি যদি এস্তেভাওকে দেখেন তাহলে তার সাথে আপনি সাভিনহোকে দেখার কি প্রত্যাশা করতে পারেন? যেহেতু একদিকে ভিনিসিয়াস জুনিয়রকে আমি ব্যক্তিগতভাবে না রাখার পক্ষে রয়েছি, সেহেতু সাভিনহোকে রাখা উচিত, যে লেফটেও খেলতে পারে, রাইটেও খেলতে পারে। তাহলে রাইটে তো একজন এস্তেভার বিকল্প থাকতে হবে। এই জায়গাটায় আমি পছন্দ করব অ্যান্টনিকে। অ্যান্টনি থাকলে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হব, তার কারণ তিনি রিয়াল ব্যাটিসে খুব ভালো খেলছেন এবং নিজেকে ফিরে পাওয়ার জন্য গত সিজনে যেভাবে খেলেছেন সেটার কিছুটা ধার তো এখন অবধি রেখেছেন। তাহলে বলা যায় যে অ্যান্টনিকে অন্ততপক্ষে কার্লো আনচেলত্তি যেন অবিবেচনা না করেন, করলে দুঃখ লাগবে। স্ট্রাইকিং পজিশন নিয়ে ব্রাজিল ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ থাকলেও অন্ততপক্ষে এটা বলা যায় যে এবারের এক্সপেরিমেন্টের স্কোয়াডে ভিটর রকিকে দেখা অবশ্যই যেতে পারে। যদি না দেখা যায় তাহলে বোধহয় একটু না বেশ খারাপ লাগবে। তার কারণ বার্সেলোনা এসেছিলেন নিজেকে মেলে ধরার জন্য, ইউরোপে মানে নিজের নাম ধাম থেকে নিয়ে শুরু করে নিজের দেশকে অন্য লেভেলে পৌঁছে দেওয়ার জন্য বার্সেলোনা আসছিলেন অনেক বড় স্বপ্ন নিয়ে। স্বপ্নটা বাস্তবায়ন হয়নি, সেটা ভিন্ন আলাপ। বার্সেলোনা ছেড়ে অন্য যে ক্লাবে গিয়েছিলেন সেখানেও নিজেকে অভাবে মেলে ধরতে না পারার কারণে পুনরায় আবার ব্রাজিলিয়ান লিগে ফিরে যাওয়া। এখন যেন নতুন উদ্যমে নিজেকে খুঁজে পেয়েছেন। এখন এই রিদমটা ব্রাজিল জাতীয় দলে যদি দেখাতে পারেন তাহলে তো খুব ভালো হয়, কিন্তু তার আগে তো ডাক পেতে হবে। তিনি যেটা আপাতত করেছেন সেখানে বলা যায় যে তিনি একটা ডাক পেতে পারেন। জও পেদ্রো স্কোয়াডে ফিরেছেন, চেলসির স্কোয়াডে। ব্রাজিলের এই স্কোয়াডে যদি আসেন তাহলে অবাক হব না। সেই সাথে রিচার্লিসন কার্লো আনচেলত্তির দীর্ঘদিনের প্রিয় পাত্র, তাকেও দেখা যেতে পারে। নতুন করে কাইও জর্জ, তিনিও মোটামুটি ভালো খেলেন, তাকেও দেখা যাক। এটা যেহেতু এক্সপেরিমেন্টের স্কোয়াড, তাহলে আমার মনে হয় যে পুরাতন এবং নতুনদের সমন্বয়ে পুরো দলটা যদি গঠন করা হয় তাহলে খুব বেশি খারাপ হবে না। আমি আমার জায়গা থেকে যেই নামগুলো এক্সপেক্টেড সেই নামের পাশাপাশি কিছু নতুন নামও যুক্ত করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কি মনে হয় এই স্কোয়াডে নতুন আসলে কারা কারা যুক্ত হতে পারে?
আপনাদের কাছে সেই নামগুলো জানতে চাইবো এবং কেন আপনি তাকে ব্রাজিলের এই স্কোয়াডে দেখতে চান সে বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।